আমন্ত্রণ যমুনা টেলিভিশনের আয়োজন ক্রাইম সিনে। আমাদের সমাজে কোনোভাবেই যেন অপরাধ কমছেই না। প্রতিনিয়তই আমাদের চারপাশে ঘটে যাচ্ছে নানান ধরনের অনিয়ম আর অপরাধের ঘটনা। অন্ধকারে থেকে যাওয়া সেসব অপরাধের খবর নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন। মানুষ অসুস্থ হলে শেষ ভরসা হাসপাতাল। অসুস্থ মানুষ বিশ্বাস করেন চিকিৎসকদের, আর সাধারণ মানুষের সেই সরল বিশ্বাসকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যক্তি নিজেদের নামের সাথে ডাক্তার লিখে প্রতিনিয়ত প্রতারণা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিজ্ঞাপনে প্রলুব্ধ করে সাধারণ রোগীদের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ফয়েজউদ্দিন ভূঁইয়া, বয়স 52 বছর। কিশোরগঞ্জ থেকে রাজধানীতে এসেছিলেন কোমরে ব্যথার চিকিৎসা করাতে। বিজ্ঞাপনের প্রলুব্ধ হয়ে গত 23 জুন রাজধানীর মোহাম্মদপুরে এসপি হাসপাতালে যান ফয়েজউদ্দিন। সেখানে ডাক্তার দেখানোর পর তাকে 14 ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে দেয়া হয়। ওনার চেম্বারে যাই, গেলে ওনাকে দেখাইলে পরে উনি আমাকে এই প্রেসক্রিপশনের মধ্যে পিছন দিয়া এই মেরুদণ্ডটা হাইকে পরে বলছে যে আপনাদের কিছু টেস্ট করতে হবে। আমি বললাম যে স্যার কোন জায়গায় টেস্ট করব, বাইরে নাকি? উনি বলল যে না, বাইরে না, আমার ল্যাবে আছে, আমার ল্যাবেই করতে হবে। পরীক্ষাগুলো করিয়ে সন্ধ্যায় চিকিৎসককে রিপোর্ট দেখানোর পর এসপি হাসপাতালের প্রধান চিকিৎসক তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে 21 দিনের জন্য ভর্তি হবার পরামর্শ দেন। এতে তার সন্দেহ হয়। ফয়েজউদ্দিন সেখানে ভর্তি না হয়ে অন্য চিকিৎসককে দেখিয়ে 250 টাকার ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠেন। পরে অহেতুক অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে ভুক্তভোগী ফয়েজউদ্দিন এসপি হাসপাতালের মালিক ও প্রধান চিকিৎসক ডাক্তার এস চক্রবর্তীর নামে আদালতে মামলা করেন। উনি এমন টেস্ট করলো, আমার হরমোনের টেস্টটা বন্ধ করে ফেলাইছে, যা আছে এভরিথিং করার পরে উনি বলতেছে যে আপনি তো এই থেরাপি নিতে হবে। তো জিজ্ঞাসা করলাম স্যার কত টাকা লাগতে পারে? বললো যে আপনি 1,20,000 থেকে 2 লক্ষ টাকা লাগতে পারে। পরের দিন আমি অন্য একজন ডাক্তার দেখাই, ডাক্তার দেবদুলাল। উনি পরে বললো যে না, কোনো প্রয়োজন নাই, কোনো টেস্টের প্রয়োজন নাই, এগুলো হয়তো করছে, আপনি এই ওষুধটি খান আর এই ব্যায়ামটি করেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। তখন ওনার সাথে সাথে আমি কী করলাম, চললাম, বাস ইনশাল্লাহ ভালো হয়ে গেছি। আদালতে এই ঘটনায় চিকিৎসক এস চক্রবর্তীর ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান ফয়েজউদ্দিনের আইনজীবী। বাদী ফয়েজউদ্দিন ভূঁইয়া আমার কাছে আসেন যে আমি এরকম প্রতারিত হয়েছি এই ডাক্তারের দ্বারা, আমি এখন আইনি প্রতিকার চাই। দেন আমরা এটা কোর্টে ফাইল করি। ফাইল করার পর মহানগর ম্যাজিস্ট্রেট এই মামলাটি আমলে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর একটা তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য দাখিল করার আদেশ দেন। কোনো রোগী এস চক্রবর্তীর কাছে গেলেই তাকে প্রয়োজনে অপ্রয়োজনীয় কতগুলো টেস্ট ধরিয়ে দেন বলে অভিযোগ করেন আরও অনেকেই। পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, করার পরে 14,000 টাকা নিছে, নেওয়ানোর পরে এরপরে এরা চিকিৎসা চাইছে, চিকিৎসা করুননি, আমাকে জিঙ্গাইছে। জিঙ্গার পরে আমরা চিকিৎসা চাইছি, আমাকে কইছে 21 দিন থাকতে হইবে না। হ্যাঁ গো, 21 দিনের ভিতরে 3,500 টাকা দিন। তাদের নিজের ব্যক্তিগত ওষুধ দিচ্ছে, আর হচ্ছে MRR এখানকার টেস্ট সব মিলে 17,000 টাকা প্রথমে নিয়ে গেছে। তারপর বললো যে আপনাদের এখানে বেড টেস্ট নিতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে, থাকতে হবে 1 মাস কন্টিনিউ। এতে 60-70 টাকার একটা এস্টিমেট দিল। তখন আমরা অন্য হাসপাতালে গিয়ে এটা অন্য চিকিৎসা করাইছি। বললো যে এটা আপনি 3 সপ্তাহ ওষুধ খাওয়াইলে সারা যাইব, তাই আপনি এখানে ভর্তি হইতে হবে। তো ভর্তি হইলে বললাম কত লাগবে? বললো যে আপনি ডেলি আপনি 3,500 টাকা করে লাগবে, 21 দিন থাকতে হবে। অভিযোগের বিষয়ে কথা বলতে মোহাম্মদপুরের এসপি হাসপাতালে যাওয়ার পর পাওয়া যায় এর মালিক ও প্রধান চিকিৎসক এস চক্রবর্তীকে। এ সময় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কোনো অনুমোদন কিংবা MBBS ডিগ্রি সার্টিফিকেট কোনো কিছুই দেখাতে পারেননি তিনি। ফিজিওথেরাপি কোর্স করেছেন বলে উল্লেখ করে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করেন এস চক্রবর্তী। আমি ফিজিওথেরাপিস্ট, ঢাকা ইউনিভার্সিটি থেকে। এটা 4 বছরের। ডাক্তার কিনা না, ফিজিওথেরাপি ডাক্তার আমি। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন MBBS ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল BMDCর অনুমোদন না থাকলে কেউই নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। আমাদের অনেকে আছে যে যারা আমাদের MBBS না, কিন্তু প্যারামেডিক্স, তারা কিন্তু সার্টেন ড্রাগ লেখার জন্য অনুমতি আছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল রেজিস্টারভুক্ত না, সেই হিসেবে তারা ডাক্তার লিখতে পারে। এসপি হাসপাতালের বৈধতার বিষয়ে জানতে চাইলে এস চক্রবর্তী জানান ফিজিওথেরাপি হাসপাতালের অনুমোদনের দরকার হয় না, তারপরও তিনি লাইসেন্স নিয়েই ব্যবসা করছেন। ফিজিওথেরাপি হসপিটালে পারমিশন লাগে না, তারপরও আমরা রেজিস্ট্রেশন করেছি।
করার পরে আবার আমরা তাদের না, এরা বলছে ফিজিওথেরাপি হসপিটালে পারমিশন দেওয়ার কোনো সিস্টেম নাই। এসপি হাসপাতালে কতজন ডিউটি ডাক্তার আছেন এমন প্রশ্নের জবাবে এস চক্রবর্তী জানান, ফিজিওথেরাপি হাসপাতালে কোনো ডিউটি ডাক্তারের প্রয়োজন নেই। এটা তো জাস্ট এমবিবিএস ডাক্তার যাদের আমার রেজিস্ট্রেশনে দেওয়া লাগে, তাদের সিবি ছিল, তারা চলে গেছে, এগুলো নাই। এটা তো জাস্ট অকেশনে তাদের দরকার আছে, এমার্জেন্সি তাদের প্রয়োজন আছে। আমার এখানে যেমন চেম্বারে বসছে, নিউরোমেডিসিন একজন আছে, অর্থোপেডিক্সের আছে, তাদের কল করে আমরা চলে আসবে। এস চক্রবর্তীর বক্তব্য ও অভিযোগের বিষয়ে কথা হয় স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালকের সাথে। তিনি জানান 7-8 জন এমবিবিএস ডিউটি ডাক্তার এবং 10 থেকে 12 জন ডিপ্লোমা নার্সের সনদ জমা দিয়েছিলেন বলে এই হাসপাতালের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বর্তমানে এই লাইসেন্স নবায়ন না করায় অবৈধভাবেই চলছে হাসপাতালটি। যেহেতু আর রিনিউ করেনি, রিনিউ করতে গেলে তার সার্বিক অবস্থা পরবর্তী কী চেঞ্জ হয়েছে আমরা দেখতে পারতাম। এই ক্ষেত্রে অসঙ্গতি যদি আপনারা পান তাহলে কী করবেন? 82 সালে যে অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী তাদেরকে আমরা প্রথমত নোটিশ দিই। নোটিশ দেওয়ার পরে তারা যদি এই সন্তোষজনক জবাব না হয় তাহলে আমরা বন্ধ করার ব্যবস্থা করি। শুধু প্রতারণাই নয়, নামি দামি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার কারণে রোগীর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। গাজীপুর মহিলা কলেজের ছাত্রী শারমিন সরকার গত 13ই জুন চিকিৎসকদের অবহেলায় মৃত্যুবরণ করে বলে তার পরিবারের অভিযোগ। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সেই সব চিকিৎসকদের সাময়িকভাবে বরখাস্ত করেছে। আর শারমিন সরকারের পরিবার থানায় ওই চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা করেছে। অভিজ্ঞ চিকিৎসকদের বিরুদ্ধেও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সরকারি মহিলা কলেজের 2য় বর্ষের মেধাবী ছাত্রী শারমিন সরকার গলায় সিস্টের অপারেশন করাতে গত 3 জুন রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর পরের দিন শারমিন সরকারের গলার সিস্ট অপারেশন করা হয়। তার মা অভিযোগ করেন, অপারেশনের সময় দায়িত্ব থাকা চিকিৎসকদের চরম অবহেলার কারণে তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 13 জুন রাতে শারমিন সরকার মারা যান। আমি ফিরোজের আন্ডারে ভর্তিছি। ফিরোজে নিজে বলছে যে আমি অপারেশন করবো। সে নিজে অপারেশন না করে আবুল হোসেনের দিয়া অপারেশন করাইছে। তারপর আরেক ডাক্তার আছে পোবেল করে নাম, তারা দেওয়া অজ্ঞান করাইছে। সেই ডাক্তারও চলে গেছে 13 তারিখ 9:30টার সময়। তখন আমরা ছিলাম না, তখন তারা মৃত্যু ঘোষণা করে তারপর তাদের অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিছে আমাদের বাসায়। চিকিৎসকদের অবহেলার কারণে শারমিন সরকারকে জীবন দিতে হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা আব্দুর রাজ্জাক সরকার। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন শারমিনের পরিবার। হুমকি দেয় যে মামলা না উঠাইলে বিশাল বড় ক্ষতি হবে। এটা তো আমি মামলা উঠে হেলাম, না হলে এটার ক্ষতি কী হয়েছে আরও বিশাল বড় ক্ষতি হবে। চিকিৎসকদের অবহেলায় মেয়ের মৃত্যুর বিচার চেয়ে থানায় মামলা করার পর শারমিনের পরিবার হুমকির মুখে পড়ে। অভিযুক্ত চিকিৎসকরা জামিন নেয়ার পর বিভিন্ন সময় তাদের বাড়িতে লোকজন নিয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন শারমিনের মা এবং তার কাছের প্রতিবেশীরা। আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়, মামলা তুলে হালাই দিবার, আমরা কিছু করতে পারবো না, মামলা যদি না তুলি তাহলে আমাদের চরম ক্ষতি হবে। 2টা মোটর সাইকেলের জায়গায় দাঁড়ানো, তাই আমার জিজ্ঞাসা করতেছে আপনি কোন বাড়ি থাকেন? এই বাড়ি থাকেন? হ্যাঁ এই বাড়ি থাকি। তাই আপনি বললেন যে মামলাগুলো যেন উঠে নেয়, না হলে একটু সমস্যা আছে। হুমকি দেখাইল যে মামলা উঠে নিতে কেন, না নিলে অবস্থা খারাপ হইব, অসুবিধা হইব। অভিযোগের বিষয়ে জানতে উত্তরা আধুনিক হাসপাতালের ইএনটি বিভাগের অধ্যাপক ফিরোজ আহমেদ খানের সাথে কথা হয় ক্রাইম সিন টিমের। তিনি অভিযোগ এড়িয়ে গিয়ে বলেন, অপারেশনটি তিনি নিজে করেননি, অপারেশন করিয়েছিলেন তার সহকারী অধ্যাপক আবুল হোসেনকে দিয়ে। সার্জারি আমার এক্সট্রিম কথা করছে, ঠিক আছে, কি খারাপ করছিল অপারেশন কেউ বলছে, কোথাও কোন কমপ্লেন আছে? 100% সাকসেসফুল অপারেশন দিচ্ছে, তারপর আমাদের ব্লেম কেন? জামিন হওয়ার পর হুমকি দামকি দিচ্ছে আপনারা? আপনি জানেন আমার মতো লোক হুমকি দেওয়ার মতো গাজীপুরে গিয়া না, আপনার লোকজন গেছে এরকম বলতেছে। কোন লোকটা একটা লোকের জামিন হলে এই অভিযোগ করে না? অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। শারমিন সরকারের মৃত্যুর জন্য তিনি দায়ী করেন পোস্ট অপারেটিভ শাখার অ্যানেস্থেসিওলজি বিভাগকে। সরি ভাই, আমি ক্যামেরার সামনে কথা বলবো, এটা আমার নির্দেশ, নিষেধ আছে। অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ শারমিন সরকারের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি করেন। একটা ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছিল, সেখানে আমি মেম্বার ছিলাম। আমরা ইনভেস্টিগেট
ইনভেস্টিগেশন করছি এবং উই সাবমিটেড আওয়ার রিপোর্ট টু দি অথরিটি। তদন্ত কমিটির প্রতিবেদন পাবার পর অভিযুক্ত 4 চিকিৎসককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এরা হলেন উত্তরা আধুনিক মেডিকেলের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ফিরোজ আহমেদ খান, সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল হোসেন, অ্যানেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম ও জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ফাইজুল হাসান চৌধুরী। আমরা প্রাথমিক তদন্তের উপরে রিপোর্টের উপর বেস করে টেম্পোরারি সাসপেন্ড করছি। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার অগ্রগতি জানতে গেলে ওসি জানান, মামলার তদন্ত চলছে। আদালত থেকে একটা অর্ডার শিট করা হয়, যে আদালতে প্রেয়ার দেবে আয়ু যে সে ওইখানে যে এই বিষয়ে গাফিলতি ছিল কিনা এবং এটার সুনির্দিষ্ট কী কী গাফিলতি ছিল এর উপর অবজারভেশন দিয়ে আমাদেরকে যাতে একটা মতামত প্রদান করা হয়, যার ভিত্তিতে আমরা এই ডাক্তারদের বিরুদ্ধে আমরা অভিযোগপত্র দাখিল করতে পারি। সাধারণ মানুষ ভুয়া চিকিৎসকের কবল থেকে যেমন মুক্তি চান, তেমনি পেশাদার চিকিৎসকদের কাছ থেকেও আন্তরিকতা চান তাদের চিকিৎসায়। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করেছিল গাজীপুর চান্দনা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী মুন। মুনের দুচোখ ভরা ছিল স্বপ্ন। সামাজিক আর পারিবারিকভাবে বিয়ে হলে মুনের হাতের মেহেদির দাগ এখনো মুছে যাবার কথা নয়, কারণ তার বিয়ের বয়স মাত্র 1 মাস। কিন্তু এরই মধ্যে মুনের জীবনে নেমে এসেছে এক করুণ পরিণতি। স্বামীর হাতে নির্মমভাবে প্রাণ দিতে হলো তাকে। আর মুনের পরিবারের অভিযোগ, ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। গাজীপুরের চান্দনা পূর্বপাড়া এলাকার রফিকুল সরকারের ছোট মেয়ে নুসরাত জাহান রুমি ওরফে মুন। পরিবারের অসচ্ছলতার মধ্যেও মেয়ের পড়াশোনা বন্ধ করেনি তার বাবা মা। এ সময় স্থানীয় হাসান নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মুনের। হাসানকে ভালোবেসে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে মুন বিয়ে করে তাকে। যে আমার ভুল হয়ে গেছে মা, আমাকে যা খুশি শাস্তি তোমরা দাও। গরিব মানুষও ভালো করে মানালে, তোর ছেলে নেই, তুই মানালে তুই এটাই তোর ছেলে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মুন ও হাসানের বিয়ে মেনে নেয় তার পরিবার। কিন্তু এরই মাঝে মুনের ওপর নেমে আসে নির্যাতন। মুনের মায়ের অভিযোগ, পারিবারিক কলহের জেরে হাসান ও তার পরিবারের লোকজন মুনকে হত্যা করেছে। আমরা বালুর চাপা দিলে কি মানুষ মারা যায়? হ্যাঁ, তুমি শিয়া আসো, হঠাৎ তুমি ঘুমাইল তো তোমার মুখত বালুর চাপা দিলে তো মরে যাবে। তোমাকে কি করিছে? করতেন না, আমি সত্যি করে আগো করতেন না, মনে হয় আর একদিন করিছিল। মুনকে নিজের মেয়ের মতোই আদর করতেন তার খালারাও। তাই মুনের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। বোনের মেয়ে জামাই অনেক ভালোবাসিছি, বিশ্বাসের ঘর যে এত ইয়া করতে আমরা জীবনে কল্পনা করতে পারি। ভালোবেসে চালচুলাহীন ছেলেকে বিয়ে করেছিল মুন। তাই মেয়ের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়ের জামাইকে একটি সিএনজি অটোরিকশা কিনে দেবার পরিকল্পনাও ছিল বলে জানান মুনের বাবা। কিন্তু মেয়েকে হারিয়ে তিনি এখন পাগল প্রায়। 1 বছর চাকরি করলে পরে আমি ওকে একটা গাড়ি কিনে দেবো এবং আমি কিন্তু এখানে থুমোটা বাতলিয়া যাব এবং সবার কাছে আমি এই কথা বলছি। মুন হত্যার ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। আমি পুলিশে নিজে জিজ্ঞেস করি যায় যে আপনারা কদ্দূর কি আগেলেন, ভাই আপনারা আগেন, আমি আগেছি, আমি তো দেখিচ্ছি, তাতে পুলিশের তো কোনো ভূমিকা নেই। মুনের স্বামী হাসান ও মামলার অন্য আসামিদের সাথে কথা বলতে তাদের বাড়ি গেলে কাউকে পাওয়া যায়নি। তবে মুনকে কিভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সে বিষয়টি জানান স্থানীয় এক বাসিন্দা। পুলিশ এলো, পরে হারাইছে, পরে ভিতরে ঢুকলাম, তালা খুলে ঢুকতে পরে কাপড় ফালাই দিয়ে পাউডা বান্ধা, পরে গুছাই দিয়ে পরে এই নাক দিয়া মানে ফেনা বাড়িতেছে। মুনকে হত্যার প্রতিবাদ জানান স্থানীয় বাসিন্দারা। মুনের বাবা মা যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়ির মালিকও এই মৃত্যু মেনে নিতে পারছেন না। ওই জায়গায় খেতা দিয়ে ঢাকা ছিল গলা পর্যন্ত, পরে পুলিশ কাপড় উঠাইছে, খেতা উঠানোর পরে দেখে যে পাও বাঁধা আর নাক দিয়া ফেনা আসছে। আসাদের গ্যারেজ নামে পরিচিত স্থানীয় এই রিকশার গ্যারেজে ম্যানেজারের কাজ করত হাসান। এর আগে হাসান ও মুনের ব্যাপারে এই গ্যারেজে সালিশ বসেছিল। হেরা বলছে যে আমার মেয়ে আমরা দিব না বিয়া, পরে তারা হেরা আর পরে আমরা বলছি সবাই, আরও অনেক লোক ছিল, আপনি মেয়ে যে আপনার না দেন তাহলে আমাকে জোর করে নিয়ে থাকে। মামলার অগ্রগতি সম্পর্কে জানতে জয়দেবপুর থানায় গেলে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে।
আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। পোস্টমর্টম রিপোর্ট আমরা পেয়েছি, সেটা পর্যালোচনা করে দেখা যায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমরা এই আসামিগুলোকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় আমরা গ্রেপ্তার অভিযান পরিচালনা করি। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গাজীপুর এলাকায় গত কয়েক মাসে অন্তত 2 ডজনের মতো হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান স্থানীয় 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এ ধরনের ঘটনা ঠেকাতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তিনি। আসামি দেশের যা কোথাও লুকিয়ে থাকুক না কেন তাদেরকে ধরে আইনের মাধ্যমে সাপোর্ট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, আমরা জনগণ এই আশা ব্যক্ত করি। মুনের মতো একটা স্কুল পড়ুয়া কিশোরের জীবন বিপন্ন করে দিয়েছে হাসান ও তার পরিবার। মুনের বাবা মায়ের এখন একটাই চাওয়া, খুনিদের যেন বিচার হয়। দর্শক, আপনারা দেখছেন ক্রাইম সিন। সময় হলো একটা বিরতির, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। দর্শক, স্বাগত আরো একবার। আপনারা দেখছেন ক্রাইম সিন। মাদারীপুরে 2 স্কুল ছাত্রীকে নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার ঘটনায় মামলা করে চরম আতঙ্কের মধ্যে রয়েছে ভুক্তভোগী পরিবার দুটি। হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিরা এখন ধরাছোঁয়ার বাইরে থাকলেও তাদের সাঙ্গপাঙ্গরা প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবার দুটিকে মামলা তুলে নেওয়ার জন্য নানান রকমের ভয়ভীতি দেখাচ্ছে আর হুমকি দিয়ে আসছে। এই ঘটনাটি পুলিশকে জানানোর পরও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীর পরিবাররা। গত 13 আগস্ট মাদারীপুরের মোস্তফাপুর উপজেলার মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও তার সহপাঠী প্রতিবেশী হ্যাপি স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়। বিকালে হাসপাতালে দুজনের লাশ রেখে যাওয়ার পথে আটক হয় 2 যুবক। সুমাইয়ার বাবার অভিযোগ, স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বেশ কিছুদিন নালিশ করছে, আব্বা স্কুলে যাইতে না, ওই হ্যাপি নাতি না এই অবস্থা আমাকে ওরা এই সমস্যাটা করে। তখন আমি ওর গার্জিয়ানও বললাম যে কামাল, জাকির ওরা এই সমস্যা করে। এ বিষয়ে বখাটেদের পরিবার এবং পরে স্থানীয় ইউপি সদস্যের কাছেও অভিযোগ করেছিল ভুক্তভোগী পরিবারগুলো। গেলাম ফেব্রুয়ারি দাদুকে ডিস্টার্ব করে, এরপরে রানা ছেলের কথা কইছে, ওই শিপন ছেলের কথা কইছে, আর আমার পাশে একটা বাড়ি ওই যে ছেলেটাকে মনটা ভুলে গেলাম, ওর কথা বলছে। এরপর আমি বিচার দেওয়া হয়েছি, কিন্তু কোনো বিচার সত্যি কিন্তু বিচার পাইনি। ব্যাপারে অনেক ধ্যান দেওয়া হয়েছে, তারপর পরে ওরা বলছে যে না ঠিক আছে আর করবে না, আর হবে না। স্থানীয় ইউপি সদস্য জানালেন তিনি বিষয়টি জানিয়েছিলেন বখাটেদের পরিবারকে। ছেলের মাকে ডাইকে আনলাম, বাবা তো ছিল না, কাজে গেছে। ডাইকে আনার পর আমি বলছি যে এই ব্যাপার তোমার ছেলে কেন ডিস্টার্ব করে, এটা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা নাও, এটা কিন্তু ফার্দার শুনলে কিন্তু ঝামেলা আছে। ঘটনার পর সদর থানায় 7 জনকে আসামি করে মামলা করেন নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার। মামলা রুজু হওয়ার আগে জেলা পুলিশ সুপার বলেছিলেন, আসামি যেই হোক তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। এই ক্ষেত্রে যারাই জড়িত হোক, তার যত শক্তিশালী হোক বা যেই হোক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং তারা এক্ষেত্রে পারবে না কোনোভাবে। কিন্তু পুলিশের এমন বক্তব্যের পরও আসামিদের পরিবার প্রকাশ্যে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। রাতের আধারে ভুক্তভোগীদের বাড়িঘরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন নিহত 2 ছাত্রীর পরিবার। আসামি আত্মীয় স্বজনেরা ভাই বেড়াদারেরা হুমকি দিতেছে। ওই আসামি রকিবের চাচা জাকির শিকদার ও বলে পেপারগুলো কাটিয়ে রাখ, কত দিতে হবে পেপারগুলো কাটিয়ে রাখ, এখন আনামাত কর, একদিন নিষ্পত্তি হইবে, এরপরে দেখাই দেবো। রাত্রে ওরা আমাদের বাড়িতে এসে অত্যাচার করতেছে, বাড়িতে এসে চালের উপরে ঢিল মারতেছে, এবার বিভিন্ন রকমের রাস্তা দিয়ে আসে যায়, আমাদের বাড়ির সামনে রাস্তা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আসামির ভাই তারা ভাই মানে মা বাপে তারা হুমকি দিতে আছে আমাদের যে ভাই গুলো আন গেল, কি ভাই আন গেল, তারপরে মোস্তাফা কত মার্ডার যে হবে তার কল্পনা রয়। হুমকির বিষয়টি থানা পুলিশকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলেও জানান ভুক্তভোগীদের পরিবার। কোনো পুলিশ আসে নাই বা কেউ একটু দাওয়া ধোয়াও দিয়ে যায় নাই। আমরা জানমালের নিরাপত্তা আমরা কিভাবে পাবো? এ ব্যাপারে পুলিশ সুপারের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি দোষীদের গ্রেফতার ও পরিবার দুটিকে নিরাপত্তার আশ্বাস দেন। এ ঘটনার পর স্থানীয়রাও আছেন আতঙ্কে। তাদের দাবি এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার। আমার মেয়েরা তো স্কুলে গেলে ছেলেরা ঘটাইতে পারে, দেখো বাপ মা হুদ দেয়া
এখন ফাঁসি দেওয়া চাই। যারা যারা করছে ঠিক ফাঁসি চাই আমরা, আর জানি কোনোদিন কোনো ছেলেরা এই কাজ না করে। মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, পরিবার দুটির নিরাপত্তা নিশ্চিত সহ ছাত্রীদের এবং এলাকার আতঙ্ক কমাতে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সর্বস্তরের মানুষ। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদের জানিয়ে দিই এমন একজন আসামির নাম যাকে খুঁজছে পুলিশ। এ সপ্তাহের আসামির নাম শহীদুল ওরফে মিঠু, পিতা আবুল কাশেম, স্থায়ী ঠিকানা জাজিরা শরীয়তপুর, বর্তমান ঠিকানা রামপুরা ঢাকা। ব্যাংক ডাকাতি, ভুয়া ডিবি পুলিশ সেজে অপহরণ সহ 6টি মামলার আসামি সে। যোগাযোগ করতে হবে 017-290-2425 এই নম্বরে। যমুনা টেলিভিশন সবসময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার মুঠোফোন, SMS বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই আপনার আশেপাশে কোথাও ডাকাতি হলে কিংবা ডাকাত দলের কোনো সন্ধান থাকলে তাৎক্ষণিকভাবে কোথায় জানাবেন। যদি কেউ ডাকাতি বা এই জাতীয় দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে প্রথমত চেষ্টা করা উচিত লোকাল পুলিশ স্টেশনকে মেসেজ দেয়া বা খবর দেয়া। যদি কোনোভাবেই তার কাছে সেটা সম্ভব না হয় তাহলে আমি বলবো যে ওই জুরিসডিকশনের যে কোনো সিনিয়র অফিসার তার কাছে মেসেজ কনভে করা। যদি সেখানেও রেসপন্সটা কুইক না পাওয়া যায় কিংবা সেখানে যদি রিস্ক করা সম্ভব না হয় তাহলে আমি বলবো যে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করবার জন্য, মেসেজটি কনভে করবার জন্য। এবং পুলিশ কন্ট্রোল রুম তাৎক্ষণিক ওই জুরিসডিকশনের লোকাল যারা আছেন, ওসি সাহেব থাকুক বা লোকাল রেসপন্স করবার জন্য পুলিশের যে সদস্য আছে সেখানে মেসেজ কনভে করলে দ্রুত বিষয়টার সুরাহা হবে। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে।